গুড মর্নিং স্টুডেন্টস। তো এবার আজকে আমরা শুরু করব স্কুলে যতটা হয়ে গেছিল প্রথম দুটো চ্যাপ্টার, একটা ছিল হচ্ছে পরিমাপ আর একটা ছিল বল ও গতি। তারপরে যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টার যেটা আছে ওটা আজকে আমি শুরু করব। 3 নম্বর চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থ, তার গঠন ও ধর্ম। এটা জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। এর মধ্যে টোটাল তোমরা যে বইটা ফলো করছো, যেহেতু আমি স্কুল ওরিয়েন্টেড এই ভিডিওটা করছি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য, তার আগে একটু জিজ্ঞাসা করে নিই তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই, সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। এবার যেটা বলা সেটা হচ্ছে স্কুলে আমাদের যে বইটা ফলো করা হয় সেই বইয়ে এই চ্যাপ্টারটার মধ্যে 8টা ভাগ করা আছে। সেই 8টা ভাগ কী কী? চাপ ও ঘাত, প্লবতা ও আর্কিমিডিসের নীতি, বস্তুর ভাষণ ও নিমজ্জন, ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব, পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্নৌলির নীতি, স্থিতিস্থাপকতা। তার মধ্যে আজকে আমি 4টে পার্ট করার চেষ্টা করছি যতটা করা যায়, আর পরের ভিডিওতে বাকি 4টে করব এবং সেই ভিডিওর মাধ্যমে তোমরা যে কোশ্চেনগুলো আমি দিয়েছি ওই কোশ্চেনগুলোকে লেখার চেষ্টা করবে। ভিডিওতে যেখানে যেখানে আমি কোশ্চেনের উত্তরগুলো দেবো সেই জায়গাটা পজ করে আর একবার শুনে নিয়ে সেটা লিখবে, বইয়ের মধ্যেও পাবে। আর যেগুলো যেগুলো তারপরেও পারবে না আমায় বলবে, আমি লিখে দেবো। আর নয়তো ভিডিওর মাধ্যমে তোমরা যা বুঝতে পারছো সেই অনুযায়ী কোশ্চেনগুলো অ্যান্সার করে আমাকে পাঠাবে। টোটাল বোধহয় 24টা প্রশ্ন দেওয়া আছে, আর কিছু গাণিতিক সমস্যা বলেছি করাবো, সেটা আমি ভিডিওতেই করাবো বা হয়তো গ্রুপের মধ্যে পোস্ট করে দেবো। এবার আর যারা সরাসরি ইউটিউবের যারা দর্শক তারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি যতটা সম্ভব সেটাখানে সাহায্য করার চেষ্টা করব। এবার চলে আসে প্রথম যে পার্টটা, চাপ ও ঘাত। তার মধ্যে যে যে টার্মগুলো আছে, প্রথমে আছে চাপ। চাপ কাকে বলে? এটা হচ্ছে কোনো একটা বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকেই বলা হয় চাপ। এবার চাপ যেহেতু বললাম নতুন একটা মাত্রা, আমরা ভৌতবিজ্ঞানে নতুন একটা কোনো কিছু পড়া মানেই হচ্ছে, নতুন একটা রাশি পড়া মানেই হচ্ছে তার একক মাত্রা এগুলো জানতে হবে। তাহলে দুটো আছে টার্ম নতুন, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে ঘাত। চাপ বললাম হচ্ছে কোনো একটা বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত মোট বল, তাকে বলা হয় চাপ। আর ঘাত হচ্ছে ওই ক্ষেত্রফলের উপরে মোট প্রযুক্ত বল, এটা হচ্ছে একক ক্ষেত্রফলের জন্য। আর ঘাত হচ্ছে মোট প্রযুক্ত বল ওই টোটাল ক্ষেত্রফলের উপর, এটা হচ্ছে ঘাত। তার মানে আমি যদি একটু লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? চাপ ইকুয়াল টু হচ্ছে মোট লম্বভাবে প্রযুক্ত বল ভাগ ক্ষেত্রফল, এইটা। এবার মোট বলটাকে আমি বললাম হচ্ছে ঘাত, অর্থাৎ ঘাত তাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো হচ্ছে আমরা চাপ। এবার যদি কোশ্চেন দেয় চাপ এবং ঘাতের মধ্যে সম্পর্ক কি, তাহলে কি হবে? ঘাত সমান সমান এই দুটো কোনাকুনি গুণ হয়ে যাবে, তার মানে চাপ গুণ ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হবে ঘাত। আর এবার চলে আসি ওই মাত্রার একক। ঘাতের ক্ষেত্রে বলে দিই, ঘাত হচ্ছে তার মানে মোট বল, এক ধরনের বল, তার মানে ঘাতের একক আর মাত্রা হবে বলের একক ও মাত্রা সমান। বলের একক কি হয়? সিজিএস এ ডাইন, এসআই তে নিউটন, তাহলে ঘাতেরও তাই হবে। আর মাত্রা কি হবে? বলের মাত্রা হয় হচ্ছে ml(t⁻²), যেটা আমরা প্রথম চ্যাপ্টারেই করেছি। এবার চলে আসি চাপের ক্ষেত্রে কি হবে। চাপের মাত্রা তাহলে কি হবে? চাপের মাত্রা সমান সমান হবে বলের মাত্রা ভাগ ক্ষেত্রফলের মাত্রা। এবার বলের মাত্রা একটু আগে বললাম ml(t⁻²), তাকে যদি আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করি অর্থাৎ L² দিয়ে ভাগ করে দিই, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে L², দুটো দৈর্ঘ্যের গুণফল বা দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে দুটো দৈর্ঘ্যের গুণফল, তাই L গুণ L²। এবার এটাকে ভাগ করলে কি হবে? L কে L² দিয়ে ভাগ করলে উপরে হবে L⁻⁻1। এখানে কিছু নেই মানে 1 আছে, আর 2টা উপরে চলে গেলে -2 হয়, 1 - 2 করলে -1 করে থাকে। তার মানে হবে হচ্ছে mL⁻⁻1 t⁻², এটা হচ্ছে চাপের মাত্রা। আর চাপের একক কি হবে? এখান থেকেই বোঝা যাচ্ছে
বলের একক বা ক্ষেত্রফলের একক। বলের একক বললাম সিজিএস এ ডাইন, তাহলে চাপের একক হবে সিজিএস এ ডাইন, বা ক্ষেত্রফলের একক হচ্ছে সিজিএস এ সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার গুণ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কয়ার, তার মানে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। আর এসআই তে কি হবে নিউটন পার মিটার স্কয়ার। এগুলো মনে রাখবে, শর্ট কোশ্চেনের জন্য লাগবে এখানে। এবার এখান থেকে কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে, যেমন এরকম একটা প্রশ্ন আসতে পারে যে কোনো একটা ভোঁতা ছুরির থেকে ধারালো ছুরি দিয়ে কোনো বস্তুকে কাটা সহজজনক কেন হয়? দেখবে যত ধার বেশি হয় তত সেই কাঁচি হোক বা ছুরি হোক তার সাহায্যে কোনো বস্তুকে কাটতে অনেক বেশি সহজ হয়। তার কারণ কি, তখন এই চাপ দিয়ে উত্তরটা দিতে হবে। সেটা হচ্ছে যত ধারালো হবে তত সেই অংশের ক্ষেত্রফলটা কম হবে, আর যত ক্ষেত্রফল কম হবে নিচে কম মানে হচ্ছে জিনিসটা অনেক বেশি হয়ে যাবে, অর্থাৎ চাপ তত বেশি হবে। ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে, আর তত কি হবে জিনিসটা কাটা আমাদের পক্ষে অনেক বেশি সহজজনক হবে। এই কারণে ভোঁতা কাঁচির থেকে বা ভোঁতা ছুরির থেকে ধারালো কিছু দিয়ে বা ধারালো কাঁচি বা ছুরি দিয়ে কোনো বস্তুকে কাটা অনেক বেশি সহজজনক হয়, কারণ ক্ষেত্রফল কম হয়, চাপের মানটা অনেক বেশি হয়। এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপরে তাহলে চাপ কাকে বলে হয়ে গেল, চাপের মাত্রা হয়ে গেল, চাপের একক হয়ে গেল, ঘাত কাকে বলে হয়ে গেল। চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক প্রথমেই বললাম, চাপ গুণ ক্ষেত্রফল সমান সমান ঘাত, ঘাত তাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে ইকুয়াল টু হবে চাপ। এরপরে চলে আসি হচ্ছে পরের যে পার্টটা আছে প্রবাহী। প্রবাহী কাকে বলে, যা সহজেই প্রবাহিত হতে পারে। সহজে প্রবাহিত কি হতে পারে, তরল আর গ্যাস। তাই তরল আর গ্যাসকে বলা হয় প্রবাহী বা ফ্লুইড। প্রত্যেকটা একটু ইংলিশ টার্মগুলো মনে রাখার চেষ্টা করবে, যেমন চাপ হচ্ছে প্রেসার, ঘাত হচ্ছে থ্রাস্ট, তাহলে পরবর্তী ক্ষেত্রে সুবিধা হবে। বা কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলে সেখানে যদি ইংলিশ ভার্সনে কোশ্চেন হয় আমরা অ্যান্সার করতে পারবো। কিছুই না, প্রত্যেকটা দিকে বইয়ের মেন টার্মের পাশে ইংলিশের টার্মগুলো দেওয়া আছে, বাংলার সাথে সাথে ইংলিশটাও দেওয়া আছে, ওটাকে একটু পড়বে, পড়তে পড়তে এমনিই মনে থেকে যাবে। এরপরে চলে আসি হচ্ছে পরের যে কোশ্চেনটা, এটা 3 নম্বরের কোশ্চেন হিসাবে দেয় যে কোনো প্রবাহীর ভেতরে কোনো বিন্দু থাকলে সেই বিন্দুর উপরে প্রবাহীর দ্বারা মোট প্রযুক্ত চাপের মান কত হয়। এবার চাপ বার করতে গেলে এসে প্রথমে বল বার করতে হবে বা ঘাত বার করতে হবে, তাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে চাপ। তাহলে এরকম একটা পাত্রের মধ্যে আমি কিছু পরিমাণ তরল নিলাম, এইবার এই তরলের উপরিতল থেকে এইচ গভীরতায় এখানে একটা বিন্দু পি নিলাম বা একটা বিন্দু এ নিলাম, এই গভীরতাটার মান হচ্ছে এইচ। এই এইচ গভীরতায় এ বিন্দুতে আমার চাপের মানটা বার করতে হবে। সেই চাপের মানটা কি করে বার করব, চাপের যে সংজ্ঞা বলেছিলাম, কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে যে বলটা পড়ে, তাহলে এই বিন্দুর চারপাশে আমি একটা একক ক্ষেত্রফলকে কল্পনা করব। এরকম এই ক্ষেত্রফলের মানটা হচ্ছে ক্ষেত্রফল একক, মানে হচ্ছে 1 বর্গ একক। একক ক্ষেত্রফল কল্পনা করলাম, এই ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল পড়বে, এবার এখানে বল কে প্রয়োগ করবে, এই ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ তরল আছে, এই ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ তরলের একটা স্তম্ভ আছে, এরকম তরলের যে স্তম্ভটা আছে, এই তরলের যে স্তম্ভটা আছে এইখান থেকে এতটা অবধি যেটুকু পরিমাণ তরল আছে, সেই তরলের যে মোট ওজন, সেই ওজনটাই কিন্তু এই একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত লম্ব বল হিসাবে কাজ করবে। তার মানে আমি যদি এইটুকু অংশের মধ্যে, এটা একটা চোঙের মতো দেখতে হয়েছে, এই চোঙের মধ্যে যেটুকু পরিমাণ তরল আছে তার ওজনটা বার করতে পারি, সেই ওজনটাই হচ্ছে এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হিসাবে কাজ করবে। এবার একে যদি আমরা ওই ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, এবার যেহেতু এটা একক ক্ষেত্রফল, 1 দিয়ে ভাগ করলে ওটাই থাকবে, তাহলে ওটাই হয়ে যাবে হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত মোট বল, মানে ওটাই হয়ে যাবে ওই বিন্দুতে প্রযুক্ত মোট চাপ। তাহলে এখানে প্রথমে বলটা বার করি। বল, এখানে
প্রযুক্ত লম্ব বল কত হবে, সেটা হচ্ছে ওইটুকু অংশে যেটুকু তরল আছে তার যে ওজন, সেই ওজনটাই কিন্তু লম্বালম্বি ভাবে নিচের দিকে এরকম ভাবে কাজ করবে। তাহলে বলটা হচ্ছে ওই তরলের ওজনটাই বল হিসাবে কাজ করবে। কারণ এখানে বল হবে হচ্ছে ওই তরলের ওজন, তরলের ওজন। যে কোনো কিছু ওজন সমান সমান কি হয়, ভর ইনটু অভিকর্ষীয় ত্বরণ mg। তাহলে ভর ইনটু অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে g ধরলাম। আবার ভর মানে কি হয়, আয়তন গুণ ঘনত্ব। ভর মানে হয় হচ্ছে আয়তন v গুণ ঘনত্বকে আমি ধরলাম d। ধরলাম এই যে তরলটা আছে, তরলের ঘনত্ব হচ্ছে d, d হচ্ছে ঘনত্ব। কেন d ধরা হয়, d ফর ডেনসিটি, ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব। তাহলে আয়তন গুণ ঘনত্ব মানে ভর হয়ে গেল, তার সঙ্গে g। এই ঠিক আছে। এইবার আয়তনটা কত হবে, আয়তন মানে এটা কিন্তু একটা চোঙের মতো দেখতে, তো চোঙের ক্ষেত্রে আয়তনের যে সূত্র সেটা হবে, চোঙের আয়তন কত হয়, পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের, এইচ হচ্ছে উচ্চতা। তার মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল গুণ উচ্চতা, উচ্চতাটাকে আমি এইচ ধরেছি, এইচ গুণ এই যে আয়তনের জায়গায় হচ্ছে ক্ষেত্রফল গুণ এইচ, তার সঙ্গে আছে ডি ইনটু জি। তাহলে ডিজি এই দাঁড়াচ্ছে। এইবার এটা তাহলে হচ্ছে মোট লম্বভাবে প্রযুক্ত বল পেয়ে গেল, মোট লম্বভাবে প্রযুক্ত বল পেলাম। এবার আমরা যদি একক ক্ষেত্রফল ধরি বা এটাকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, যে কোনো একটা একক ক্ষেত্রফলে প্রযুক্ত লম্ব বল যদি করি, অর্থাৎ ক্ষেত্রফলের মানটা যদি 1 বসিয়ে দিই, তাহলেই সেটা হয়ে যাবে একক ক্ষেত্রফলে প্রযুক্ত লম্ব বল, মানেই সেটা চাপ। বা এই বলের যে মানটা বেরিয়েছে, এটাকে যদি আমি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই, বল ভাগ ক্ষেত্রফল মানেই হচ্ছে চাপ। তাহলে এখানে এটাকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই, বল ভাগ ক্ষেত্রফল, এই বল ভাগ ক্ষেত্রফল মানেই হচ্ছে চাপ। এবার বলের যে মানটা বেরিয়েছে এইটা, এটাকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, ক্ষেত্রফলের পার্টটা কেটে যাবে, পড়ে থাকবে এইচ ডিজি, এইচ ডিজি। আর এই বল বাই ক্ষেত্রফল মানেই হচ্ছে চাপ। তার মানে কোনো তরলের অভ্যন্তরে বা কোনো প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রবাহী কর্তৃক মোট প্রযুক্ত চাপ সমান সমান কি হয়, এইচ ডিজি। মানে বিন্দুটা যে গভীরতায় অবস্থিত সেইটা গুণ ওই প্রবাহীর ঘনত্ব, এখানে তরল নিয়েছি বলে তরলের ঘনত্ব ডি, আর ইনটু জি, জি মানে হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এইটাই হচ্ছে কোন তরলের অভ্যন্তরে অবস্থিত বা কোনো প্রবাহীর অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে চাপের রাশিমালা। আর এখানে যদি কেউ এখানে এই ভাগ দিয়ে না করে সরাসরি ক্ষেত্রফলের মানটা একটু একক ক্ষেত্রফল নিয়েছি, কারণ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্ব বলই হচ্ছে চাপ। তাহলে ক্ষেত্রফলের মানটা 1 বসিয়ে দিলে একই আসতো, ক্ষেত্রফলের মানটা 1 বসিয়ে দিলে তখন বলটাই হয়ে যেত চাপ, তখন সেটা 1 বসালে 1 গুণ এইচ ডিজি মানে হচ্ছে এইচ ডিজি। তাহলে চাপের মানটা হয় এইচ গুণ ডি গুণ জি। এই ডেরিভেশনটা পরীক্ষায় আসে। আবার অনেক সময় এইভাবেও কোশ্চেনটা আসে যে প্রবাহীর ভেতর অবস্থিত কোনো বিন্দুতে চাপের মান কি কি বিষয়ের উপরে নির্ভর করে, তখন লিখতে হবে এই 3টে বিষয়ের উপর। একটা হচ্ছে কত গভীরতায় বিন্দুটা আছে তার উপর, একটা হচ্ছে ওই প্রবাহীর ঘনত্বের উপর, আর একটা হচ্ছে ওই স্থানের অভিকর্ষীয় ত্বরণের উপর। 3টে পয়েন্ট। আর ডেরিভেশন যদি দেয়, মানে প্রমাণ করতে দেয় বা প্রতিষ্ঠা করতে দেয় চাপের রাশিমালা, দেখা হচ্ছে এইচ গুণ ডি গুণ জি, তখন এইভাবে করে দেখা যাবে। এটা হচ্ছে গণনাটুকু। আর মুখে যেটা বললাম সেটা প্রথমে একটু লিখতে হবে, যে এরকম ভাবে তরলের মধ্যে এইচ গভীরতা একটি বিন্দুকে নেওয়া হলো, সেই বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলকে কল্পনা করা হলো, ওই একক ক্ষেত্রফলের উপরে যে তরল স্তম্ভ আছে তার যে মোট ওজন সেটাই হচ্ছে এই বিন্দুতে চাপ হিসাবে কাজ করবে। তারপরে এই, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে গেল, এটা পরীক্ষায় আসে। যদি প্রতিষ্ঠা করতে দেয় তাহলে 3 নম্বরের জন্য আসবে, আর যদি কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটাও 3 নম্বর আসতে পারে, তখন এই 3টে পয়েন্ট লিখলেই হবে, এইচ ডি আর জি। এরপরে যেটা আছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ তাহলে কি হবে, চাপ মানেই হচ্ছে ওই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত মোট লম্ব বল। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ কি হবে, কোনো একটা মানে বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত কোনো বিন্দুর চারপাশে
একক ক্ষেত্রফল কল্পনা করা হলে তার উপরে বায়ুমণ্ডল লম্বভাবে যে বল প্রয়োগ করে, তার মানে বায়ুমণ্ডলে লম্বভাবে যে ওজনটা কাজ করে, সেটাই হবে হচ্ছে ওই বিন্দুতে বায়ুমণ্ডলীয় চাপ। এবার তোমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে এবং তার মান। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে সেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠে ৪৫ ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ৭৬ সেন্টিমিটার পারস্তম্ভের যে চাপ হয় তাকেই বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মানটা হচ্ছে সেটা সমান ধরা হয়। কি বললাম? সমুদ্র পৃষ্ঠে ৪৫ ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ৭৬ সেন্টিমিটার পারস্তম্ভের যে চাপ তাকেই বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, এবার ওই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মানটা আমাকে বার করতে হবে। এবার একটু আগে দেখলাম চাপ ইকুয়াল টু কি হয়, এইচ ডি জি। এবার কত সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বললাম? ৭৬ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তাহলে এইচ এর মানটা কত হবে? ৭৬ সেন্টিমিটার। ৭৬ সেন্টিমিটার। ডি, ডি মানে হচ্ছে ওই তরলের ঘনত্ব। এখানে তরল বলতে কি পারদ, তাহলে পারদের ঘনত্ব কি হয়? যেহেতু এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নেওয়া হচ্ছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পারদের ঘনত্ব প্রায় হয় সরি কারেন্ট চলে গেছিল, ওই কারণের জন্য অন্ধকার হয়ে গেছিল। তো ৭৬ সেন্টিমিটার হচ্ছে পারদের যে স্তম্ভের উচ্চতা, সেটা এইচ এর জায়গায়। ডি এর মানটা হবে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পারদের যে ঘনত্ব, যেটা হচ্ছে প্রায় 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়। আর জি এর মানটা যেটা হয় সিজিএস এ আমরা লিখি 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। প্রায় এই মানগুলোকে গুণ করলে যে মানটা পাওয়া যায় প্রায় 10⁻⁶ পার সেন্টিমিটার স্কয়ার, যেহেতু সিজিএস এ করছি। ঠিক আছে, এবার এক্সাক্ট মানগুলো যদি আমরা বসাই তাহলে কি হয় হচ্ছে 1.013 × 10⁶ পার সেন্টিমিটার স্কয়ার। তো অসুবিধা নেই, কেউ যদি এটা লেখে খুব একটা ভুল কিছু হবে না, কারণ খুব কাছাকাছি মান, এটা হচ্ছে একের খুব কাছাকাছি একটা মান। আর এটা যদি এসআইতে করতাম তাহলে হতো এটা 10⁵, 10⁵। এককটা হতো নিউটন পার মিটার স্কয়ার। মানটা একই হতো, ওই 10⁶ এর জায়গায় 10⁵ হয়ে যেত। এরপরে আরেকটু বলে দিই, সেটা হচ্ছে চাপের আরো কিছু একক আছে, যেমন বার একটা একক আছে। ঠিক আছে, এইগুলো পরে গিয়ে জানতে পারবে, মেন আমাদের সিজিএস আর এসআইটা বললেই হবে। এরপরে আছে হচ্ছে সাইফন। সাইফন ব্যাপারটা কি? সাইফন হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে কোনো পাত্রকে না নাড়িয়ে উঁচু স্থানে থাকা কোনো পাত্র থেকে নিচু স্থানে রাখা কোনো পাত্রের মধ্যে তরলকে আমরা প্রবাহিত করতে পারি যে ব্যবস্থার মাধ্যমে, সেই ব্যবস্থাটাকেই বলা হয় সাইফন। মানে এরকম থাকবে যে এরকম উঁচুতে একটা এরকম পাত্র নেওয়া হবে, তার মধ্যে কিছু তরল আছে, এটাকে কোনো একটা স্ট্যান্ডের উপর বসানো হলো, আর নিচে একটা এরকম পাত্র আছে, সেটাকে একটা স্ট্যান্ডের মধ্যে বসানো হলো। এবার আমি যদি কোনো একটা নলকে বায়ু শূন্য করে, বায়ু শূন্য কি করে করবো? হয় ওই মুখ দিয়ে বায়ুটা টেনে নিয়ে, বা করতে পারি সম্পূর্ণ অংশটা যদি আমি তরল পূর্ণ করে দিই তাহলেও হবে। বায়ু শূন্য অবস্থায় যদি একটা মুখ এখানে ঢুকিয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে যে এইখান থেকে কোনো রকমের যন্ত্র ব্যবহার না করেই সরাসরি তরলটা এই উঁচু পাত্র থেকে নিচু পাত্রের মধ্যে চলে আসবে। এটা যে ব্যবস্থার মাধ্যমে হয় সেই ব্যবস্থাটাকেই বলা হয় সাইফন। এবার কেন হয়? তার কারণ হচ্ছে দেখা যায় যে এই বিন্দুতে আর এই বিন্দুতে একটা চাপের পার্থক্য হয়ে যায়। এই বিন্দুতে চাপ হয় হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ বিয়োগ এইটুকু স্তম্ভের চাপ, ওই এইচ রো জি। আর এই বিন্দুতে চাপ হয় হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ বিয়োগ এইটুকু চাপ, এইচ রো জি। এবার যেহেতু এই উচ্চতাটা বেশি, তাহলে এখানকার চাপটা বেশি হবে, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ থেকে এখানে চাপের যে পরিমাণ চাপটা বিয়োগ হচ্ছে তার মানটা বেশি হবে। বেশি পরিমাণ বিয়োগ করলে তার মানে সেটা কম পড়ে থাকবে, অর্থাৎ এখানে চাপের মানটা কম হয়ে যাবে, এখানে চাপের মানটা বেশি হয়ে যাবে। ভালো করে বোঝো, বায়ুমণ্ডলীয় চাপ বিয়োগ এইটুকুর চাপ, আর বায়ুমণ্ডলীয় চাপ বিয়োগ এতটার চাপ, সেটা হচ্ছে এখানকার চাপ। যেহেতু এই চাপটা বেশি, কারণ এই উচ্চতাটা বেশি, এইচ রো জি,
এইচ যত বেশি হবে তত চাপের মানটা বেশি হবে। তাহলে এখানে বিয়োগ করা হচ্ছে যে চাপের মানটা, সেই মানটা বেশি, কারণ বায়ুমণ্ডলীয় চাপ থেকে বেশি পরিমাণ চাপ বিয়োগ যাচ্ছে, তার মানে পড়ে থাকবে কম, অর্থাৎ এই বিন্দুর চাপ কম হবে, এখানে চাপ কম, এখানে চাপ বেশি হবে, এখানে চাপ হবে হচ্ছে বেশি। এবার ওই বায়ুর ক্ষেত্রে যেমন হয় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বায়ু ধেয়ে আসে, তরলের ক্ষেত্রে একই হবে, কারণ তরল তো প্রবাহী, তাহলে এখানে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে তরল এরকমভাবে ধেয়ে যাবে। এবার যেই যাবে তখন কি হবে, এখানে যেই পৌঁছাবে তরলটা, তখন কি হবে, অভিকর্ষজ টানের জন্য এরকম ভাবে নিচের দিকে নেমে চলে আসবে। এবার যেই এখান থেকে তরল এদিক থেকে দিকে চলে আসবে, তখন কি হবে, এখানে একটা শূন্য স্থানের সৃষ্টি হবে। এবার ঠিক যেমন ওই বায়ু শূন্যস্থান কোনো জায়গায় থাকতে পারে না, তাহলে এখানেও কোনো শূন্যস্থান থাকতে পারবে না, সেই শূন্যস্থানটাকে পূরণ করার জন্য পরবর্তী যে তরলগুলো আছে সেগুলো আবার তখন এখান থেকে চলে আসবে। কন্টিনিউয়াস ওয়েতে এরকম ভাবে তরলের প্রবাহটা চলতেই থাকবে। কতক্ষণ অবধি চলবে, যতক্ষণ অবধি না এই দুটো পাত্রে তরলের উচ্চতা সেম হচ্ছে, তাহলেই চাপটা সেম হয়ে যাবে, কারণ তখন দুটোর মাইনাসটা এক হবে, অর্থাৎ এই বিন্দুর চাপ সেম হবে, আর তখন বন্ধ হয়ে যাবে। আর যদি সেটা করা সম্ভব না হয়, দেখা গেল এটা অনেকটা উঁচুতে আছে, তাহলে কি হয়, সম্পূর্ণ তরলটা এখানে চলে আসবে। তার সেক্ষেত্রে আর কখনোই তরলের এই দুটো তরলের উচ্চতা সমান করা সম্ভব হবে না, তার মানে সম্পূর্ণ পরিমাণ তরলটা এখানে চলে আসবে। এইভাবে পাত্রগুলোকে না নাড়িয়ে কেবলমাত্র একটা বায়ুশূন্য নলকে ব্যবহার করে আমি তরলকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে পারলাম। এটা কি বলা হয়, কিন্তু সাইফন। এবং এটার সাহায্যে তোমরা চারপাশে দেখবেও রেশন দোকানে এটা খুব করা হয়, বড় বড় ড্রামের মধ্যে তেলটা থাকে, সেই তেলটাকে ছোট পাত্রের মধ্যে যখন নেওয়া হয়, অত বড় ড্রামকে তো উল্টানো সম্ভব হয় না, তখন ওই ড্রামের মধ্যে একটা বায়ুশূন্য সরু পাইপকে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেখানে সাইফন ক্রিয়ার সাহায্যে ওই নিচে একটা রাখা পাত্রের মধ্যে ওই তেলটাকে নিয়ে নেওয়া হয়। এক্ষেত্রে কিছু শর্ত আছে, এর জন্য দেখো সাইফন ক্রিয়া, তার সঙ্গে কি কি কোশ্চেন আসতে পারে, প্রয়োগ আর শর্ত। প্রয়োগগুলো হচ্ছে যেটা আমি বললাম, সেটা হচ্ছে কোনো পাত্রকে না নাড়িয়ে বড় পাত্র থেকে ছোট পাত্রে বা উঁচুতে রাখা কোনো পাত্র থেকে নিচুতে রাখা কোনো পাত্রে পাত্রগুলোকে না নাড়িয়ে একটা পাত্র থেকে আরেকটা পাত্রে তরলকে নিয়ে যাওয়া যায়, এটা হচ্ছে একটা প্রয়োগ, যেটা আমরা রেশন দোকানে করে থাকতে দেখি। আর একটা প্রয়োগ কি হবে, সেটা হচ্ছে যে বাথরুমে যে অটোমেটিক ফ্লাশ ব্যবহার করা হয়, টয়লেট হয়ে যাওয়ার পর যে আমরা ফ্লাশটাকে এই নামিয়ে দিই, নট একটা ফ্লাশের যে একটা বাটন টাইপের থাকে সেটাকে নামিয়ে দিই, ওই ফ্লাশ কিন্তু কাজ করে সাইফন ক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রয়োগ। আর শর্তটা কি, মানে কি কি শর্ত থাকলে বা শর্ত প্রযোজ্য হলে সাইফন ক্রিয়া কাজ করবে, সেটা হচ্ছে এক, বায়ুমণ্ডলীয় চাপ থাকতেই হবে, বায়ুমণ্ডলীয় চাপের জন্যই কিন্তু এখানে চাপের পার্থক্য হচ্ছে, তার জন্যই তরলটা চলে আসে, এটা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ কি হচ্ছে, সেটা হচ্ছে যে পাত্র থেকে তরলটা আসবে সেই পাত্রটা কিন্তু উঁচুতে থাকতেই হবে, নাহলে কিন্তু এখানে চাপ বেশি, এখানে কম হবে না। তার মানে যে পাত্র থেকে তরলটাকে আনতে হচ্ছে বা নিতে হচ্ছে সেটাকে উঁচু জায়গায় থাকতে হবে, আর যে পাত্রে নেওয়া হবে সেটাকে অবশ্যই নিচু জায়গায় থাকতেই হবে। ঠিক আছে, এছাড়াও আরো শর্ত আছে, যেমন ওই নলটাকে বায়ুশূন্য করতে হবে, এই নলটাকে বায়ুশূন্য থাকতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে শর্ত। এবার পরীক্ষায় যদি প্রয়োগ দেয়, তাহলে প্রয়োগ আমি লিখবো নাম্বার অনুযায়ী, 1 নম্বর দিলে একটা লিখলেই হবে সঠিক, 2 নম্বর দিলে দুটো, একই রকম শর্ত দিলে এগুলো লিখবো। এবার চলে আসি, তাহলে এটা হয়ে গেল হচ্ছে চাপ ও ঘাতের যা যা টপিক আছে সেটা। এরপরে চলে আসি, এই টপিকটাই সবচেয়ে বড় ছিল, এরপরের টপিকগুলো ছোট ছোটই আছে। প্লবতা ও আর্কিমিডিসের নীতি। প্লবতা কি, এটা আমরা নিশ্চয়ই দেখেছি, কোনো একটা প্লাস্টিক বলকে বা প্লাস্টিকের কোনো জিনিসকে, না হালকা জিনিসকে, যেটা তরলের মধ্যে ডোবে না বা জলের মধ্যে ডোবে না, আমরা জোর করে ডোবানোর চেষ্টা করি, কি মনে হয় যে জলের মধ্যে থেকে মনে হয় কেউ একটা উপরের দিকে ঠেলছে ওটাকে, ওটা কিন্তু আর কেউ ঠেলে না, তরল নিজেই ঠেলে, অর্থাৎ তরল নিজেই কিন্তু একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। বা আমরাও যখন জলের মধ্যে ঝাঁপ দিই, যারা সাঁতার কাটতে পারো তারা জানো, সেটা হচ্ছে তখন নিজেদের একটু হালকা বলে মনে হয়, বা এমনিও যদি পুরোপুরিও না ডোবো, অল্প একটুখানি জলের মধ্যে নামো, তখন দেখবে নিজেদের একটু হালকা বলে মনে হয়। তার কারণ হচ্ছে তখন ওই তরল যে কোনো নিমজ্জিত বস্তুর উপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এটা যে ধর্মের জন্য প্রয়োগ করে সেই ধর্মটাকে বলে প্লবতা। আর ওই প্লবতার জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে বলে প্লবতাজনিত বল বা প্লবক বল। তাহলে প্রথম যে জিনিসটা প্লবতা, প্লবতা কাকে বলে, তরল, এটা গ্যাসের ক্ষেত্রেও হয় কিন্তু, মানে প্রবাহীর ক্ষেত্রেই হবে, আমি যেগুলো তরলের জন্য বলছি জানো সেগুলো গ্যাসের ক্ষেত্রেও হয়। এবার গ্যাসের ক্ষেত্রেওটা আমরা অনেক সময় অনুভব করতে পারি না বলে তরল দিয়ে বোঝাচ্ছি বা জল দিয়ে বোঝাচ্ছি। প্লবতা কাকে বলে সেটা হচ্ছে, এটাও বলে দিই, এগুলো সব হচ্ছে স্থির তরল বা গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, চলমান
তরল বা চলমান গ্যাসের জন্য কি হতে পারে সেটা কিন্তু এখানে নয়, এগুলো সব স্থির তরল বা স্থির গ্যাসের জন্য প্রযোজ্য। তাহলে স্থির তরল বা গ্যাসে কোনো বস্তুকে, যদিও এটা চলমান তরল বা গ্যাসের মধ্যেও যদি করা হয় তাহলেও প্লবতা জিনিসটা কাজ করে, কিন্তু অনেক কিছু কাজ করবে না, বা অনেক রকমের যে আমি পরে নীতি পড়াবো সেগুলো কিন্তু সব সঠিকভাবে অ্যাপ্লিকেবল হবে না। অ্যাপ্লিকেবল তখনই হবে যদি স্থির অবস্থায় হয়। প্লবতা কাকে বলে? স্থির তরল বা গ্যাস তাতে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তরল বা গ্যাস যে ধর্মের জন্য ওই বস্তুর ওপরে একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে বলা হয় প্লবতা, এবং প্লবতার জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে বলা হয় প্লবক বল বা প্লবতাজনিত বল। নেক্সট, আর্কিমিডিসের নীতি। এটা খুব গুরুত্বপূর্ণ নীতি এবং তোমরা এটা জানো যে আর্কিমিডিস কিভাবে এই নীতিটাকে নীতিটা প্রমাণ করেছিলেন বা নীতিটাকে উনি বুঝতে পেরেছিলেন সেটা তোমরা জানো। এটা হচ্ছে উনি নিজে যখন বাথটবে স্নান করতেন বা বাথরুমে গিয়ে স্নান করতেন, তখন ওই বাথটবের মধ্যে উনি যখনই সম্পূর্ণ জলভর্তি অবস্থায় থাকতো, এবার সেই টবের মধ্যে উনি যখনই নামতেন তখন দেখতেন কিছু পরিমাণ জল অপসারিত হয়ে যাচ্ছে, মানে উপচে পড়ে যাচ্ছে। এটা আমরাও দেখেছি, জল ভর্তি কিছু একটা রয়েছে বালতি, তার মধ্যে একটা মগকেরি ডুবিয়ে দিই, তাহলে কিছু পরিমাণ জল উপচে পড়ে যায়, যে কোনো ক্ষেত্রেই হয়। কিন্তু সেটা কেন হয় এটাই কিন্তু ওনার মনে প্রশ্ন জেগেছিল, এবং পরবর্তী ক্ষেত্রে উনি দেখেছিলেন যে আমি যখন নামছি তখন আমার ওজনটাও কিছুটা কমে যাচ্ছে বলে মনে হচ্ছে, মানে নিজেকে হালকা বলে মনে হচ্ছে। তারপরে উনি পরীক্ষা করে দেখেছিলেন ওই যে পরিমাণ আমাকে হালকা বলে মনে হচ্ছে আর যে পরিমাণ জল উপচে পড়ে যাচ্ছে, ওই উপচে পড়া জলের যে ওজন আর আমি যতটা পরিমাণ নিজেকে হালকা মনে করছি সেটা সমান, এবং সেটাই কিন্তু আর্কিমিডিসের নীতি। তাহলে আর্কিমিডিসের নীতিটা কি? সেটা হচ্ছে স্থির তরল বা গ্যাসে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে সেই বস্তুর ওজনের কিছুটা পরিমাণ হ্রাস ঘটে বা কমে যায়, ওটাকে বলে আপাত হ্রাস। মানে প্রকৃতপক্ষে তো কমে না, এটাকে বলে আপাত হ্রাস। স্থির তরল বা গ্যাসে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে এবং সেই ওজন হ্রাসের মান বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। আর তার প্রয়োগ কি? এই প্রয়োগটা তোমাদের সিলেবাসে নেই। প্রয়োগটা হচ্ছে আর্কিমিডিসের নীতিকে প্রয়োগ করে কোনো বস্তুর আয়তন, ঘনত্ব, ঘনত্ব থেকে আপেক্ষিক গুরুত্ব এগুলো নির্ণয় করা যায়। আরও কি নির্ণয় করা যায়? কোনো সংকর ধাতুর মধ্যে উপাদান কি কি পরিমাণে আছে সেটাও নির্ণয় করা যায়। তারপর আর কি নির্ণয় করা যায়? কোনো একটা বস্তু নিরেট নাকি ফাঁপা সেটাও নির্ণয় করা যায়। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কারণের জন্য আর্কিমিডিস খুব বিখ্যাত হয়েছিল সেটা হচ্ছে ওই সময় তৎকালীন রাজা একটা মুকুট সেটা খাঁটি নাকি সেটার মধ্যে খাদ মেশানো আছে সেটা পরীক্ষা করতে দিয়েছিলেন, এবং আর্কিমিডিস এই নিজের নীতিকে প্রয়োগ করে উনি কিন্তু দেখিয়ে দিয়েছিলেন এটার মধ্যে প্রকৃতপক্ষে পুরোপুরি সোনা আছে নাকি খাদ আছে। তার মানে কোনো বস্তুর মধ্যে খাদ আছে কি নেই সেটাও কিন্তু আর্কিমিডিসের নীতির সাহায্যে নির্ণয় করা যায়। যদি এগুলো তোমাদের সিলেবাসে নেই খালি জেনে রাখলেই হবে, এগুলো হচ্ছে আর্কিমিডিসের নীতির প্রয়োগ। এরপরে বস্তুর ভাসন ও নিমজ্জন। এটা কি? বস্তুর ভাসন ও নিমজ্জন সেটা হচ্ছে কোনো বস্তু কখন ভাসবে তরলের মধ্যে, কখন ডুববে। গ্যাসের ক্ষেত্রে হয়, কিন্তু বললাম গ্যাসের ক্ষেত্রে জিনিসটা আমাদের পক্ষে কল্পনা করাটা খুব মুশকিল, তাই আমি তরল বা জলের ক্ষেত্রেই বলছি, যেটা আমরা চারপাশে দেখতে পারি খুব সহজেই। সেটা হচ্ছে যে কোনো বস্তুকে যখন আমি কোনো তরলের মধ্যে নিমজ্জিত করব, যে কোনো বস্তুকে, তখন তার উপরে দুটো বল কাজ করে। একটা হচ্ছে বস্তুর ওজন সরাসরি নিচের দিকে কাজ করে, এটাকে বললাম ডাব্লিউ। আর একটা হচ্ছে তরল তার প্লবতা ধর্মের জন্য একটা ঊর্ধ্বমুখী বল, যেটাকে বলে প্লবতাজনিত বল বা প্লবক বল, সেটা বস্তুর উপরে ঊর্ধ্বমুখী বা উপরে প্রয়োগ করবে, সেটা হলো W1। এইবার এই দুটো বলের মধ্যে সম্পর্ক তিনটে হতে পারে। একটা হচ্ছে W গ্রেটার দ্যান W1, অর্থাৎ নিম্নমুখী বলটা মানে ওজনটা প্লবতার থেকে বেশি, গ্রেটার দ্যান মানে বেশি, এটা হতে পারে। তাহলে কি হবে? নিচের দিকের বল বেশি, উপরের দিকের বল কম। তার মানে কি হবে? লব্ধি একটা নিচের দিকেই বল কাজ করবে, অর্থাৎ বস্তুর ওজন বেশি, প্লবতা কম, তার মানে বস্তুটা আস্তে আস্তে নিচের দিকেই নামতে শুরু করবে। এটা কখন হয়? যখন বস্তুর ঘনত্ব যে তরলে নিমজ্জিত আছে তার ঘনত্ব অপেক্ষা বেশি হয়। গ্যাসের ক্ষেত্রেও তাই হয়, এবং গ্যাসের ক্ষেত্রে তাই হয় বলে বায়ুর ঘনত্ব, যে কোনো বস্তু যখন বায়ুর মধ্য দিয়ে পড়ে তার ঘনত্ব অপেক্ষা অনেক কম হয় বায়ুর ঘনত্ব। এর জন্য কি হয়? বায়ুর মধ্যে দিয়ে যে কোনো বস্তু খুব সহজেই নিচের দিকে নামতে থাকে। আর একমাত্র যখন খুব হালকা বস্তু হয়, যেমন পালক, ধূলিকণা, এগুলো কি হয়? এগুলোর ঘনত্ব
খুব বেশি পার্থক্য হয় না, বা খুব বেশি বায়ুর থেকে খুব বেশি পরিমাণ বেশি হয় না, ওই কারণের জন্য কি ওইগুলো আস্তে আস্তে নামে, কিন্তু কিছুটা হলেও বেশি হয় বলে নিচের দিকে নামে। আর তরলের ক্ষেত্রে কি হয়, তরলের একই রকমই হয়। তরলের ঘনত্ব থেকে যদি কোনো একটা বেশি ঘনত্বযুক্ত বস্তুকে তরলের মধ্যে দিয়ে ফেলা হয়, তাহলে কি হবে, সেটা তরলের মধ্যে দিয়ে আস্তে নিচের দিকে নামতে থাকবে, একদম নিচে চলে আসবে। যেমন একটা লোহার বলকে বা কোনো একটা পাথরকে জলের মধ্যে ফেললে যা হয়, সেটা এরকম ভাবে নিচের দিকে নামবে। এটা কখন হয়, যখন যেটা বললাম বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা বেশি হয়, তখন বস্তুর ওজন তার উপর প্রযুক্ত প্লবতা অপেক্ষা বেশি হয়, তখন ওজন বেশি মানে নিম্নমুখী বলটা বেশি, তাই নিচের দিকে নেমে আসে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি হতে পারে, দুটোই যদি সমান হয়, দুটোই যদি সমান হয় তাহলে কি হবে, বস্তুর উপরে ওপরের দিকে যা বল কাজ করবে, নিচের দিকে একই পরিমাণ বল কাজ করবে, তাহলে দুটোই সমান। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তখন বস্তুটা যেরকম জায়গায় আছে সেরকম জায়গাতেই ভাসমান অবস্থায় থাকে, অর্থাৎ ওটাকে বলে ডুবে ভাসা। এটা কখন হয়, দেখবে একটা রবার্ট ডিউস বলকে যদি জলের মধ্যে ফেলা হয় তখন দেখবে তাই হয়, ডুবন্ত অবস্থায় ভাসে, মানে পুরোপুরি নিচের দিকে নামতেও থাকে না আর ভেসেও থাকে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডুবে ভাসবে, বা যে অবস্থায় আছে সেই অবস্থাতেই ভাসমান অবস্থায় থাকবে, আর নিচেও নামবে না উপরে উঠবে না, কারণ কোনো দিকের বলই তো বেশি না। পরেরটা যদি হয়, আচ্ছা বলে দিই এটা কখন হয়, এটা তার মানে হচ্ছে যখন বস্তুর ঘনত্ব আর যদি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় মানে ডুবন্ত অবস্থায় ভাসে, এটা তখনই হবে যখন বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব পরস্পর সমান হবে। এখানে বস্তুর ঘনত্ব বেশি ছিল তরলের থেকে, এখানে হচ্ছে সমান। আর 3 নম্বরটা, যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা কম হয়, তখন কি হবে, তখন হয় হচ্ছে এই নিচের দিকের ওজনটা প্লবতার থেকে কম হয়, অর্থাৎ প্লবতা ঊর্ধ্বমুখী বলটা বেশি হয়, ওজন নিম্নমুখী বলটা কম হয়। তাহলে উপরের দিকের বল যেহেতু বেশি, তখন উপরের দিকে একটা নদী বল কাজ করবে, অর্থাৎ বস্তুটা তখন ভেসে থাকবে। কার ক্ষেত্রে হয়, প্লাস্টিক বলের ক্ষেত্রে হয়, কর্কের ক্ষেত্রে হয়, সোলার যে কোনো বস্তুর ক্ষেত্রে হয়, মানে থার্মোকলের যে কোনো বস্তুর ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে কি হয়, সেগুলো জলের মধ্যে ভাসে, বা জল ব্যতীত জলের থেকে বেশি ঘনত্বযুক্ত যে কোনো তরলের মধ্যেই কিন্তু ভাসবে। এবং সেটা কেন হয়, কারণ এক্ষেত্রে প্লবতা বেশি হয়, ওজন কম হয়, এবং এক্ষেত্রে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা কম। তাহলে যদি বস্তুর ভাসন নিমজ্জনের শর্ত বলে, তখন ওই 3টে পয়েন্ট লিখলেই হবে। দেখতে হবে, ধরি বস্তুর ওজন ডাব্লু যেটা নিম্নমুখে কাজ করছে বা নিম্নমুখী ক্রিয়া করে, এবং প্লবতা যেটা তরল কর্তৃক ঊর্ধ্বমুখী ক্রিয়া করে। এখন যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, যদি ডাব্লু গ্রেটার দেন ডাব্লু1 হয়, ওজন প্লবতার থেকে বেশি হয়, তাহলে বস্তুটি ডুবে যাবে। 2 নম্বর, যদি ডাব্লু ইকুয়াল টু ডাব্লু1 হয়, ওজন প্লবতার সমান হয়, তাহলে যে অবস্থায় আছে সেই অবস্থায় ভাসমান অবস্থায় থাকবে বা ডুবে ভাসবে। আর যদি ডাব্লু লেস দেন ডাব্লু1 হয়, ওজন প্লবতার থেকে কম হয়, তাহলে বস্তুটি তরলের মধ্যে ভাসবে, বা যদি গ্যাস লেখো গ্যাসের মধ্যে ভাসবে। তোমাদের তরলের ক্ষেত্রেই দেবে, তাই সেক্ষেত্রে তরল দিয়ে লিখলেই হবে। ঠিক আছে, এইবার লাস্ট 4 নম্বর টপিকটা যে করিয়ে দিই, তাহলে গিয়ে অর্ধেকটা হয়ে যাবে, পরের দিন বাকি ভিডিওটা করলে সম্পূর্ণ চ্যাপ্টারটা হয়ে যাবে। যা যা সমস্যা হচ্ছে আমাকে বলবে, সেই জায়গাগুলো আরেকবার বলে দেবো। আর ভিডিও যেহেতু করা হচ্ছে, যে জায়গাটা সমস্যা হবে একটু পজ করে শুনে নেবে, তাহলেই হবে। দেখো, ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব দুটো টার্ম জানতে হবে কাকে বলে। প্রথমে হচ্ছে ঘনত্ব, ডেনসিটি। একক আয়তনে কোনো বস্তুর ভরকে বলা হয় ঘনত্ব, তার মানে ভর বাই আয়তন, এটাই হচ্ছে ঘনত্ব। আর ঘনত্বের মাত্রা তাহলে কি হবে, ভরের মাত্রা বাই আয়তনের মাত্রা, অর্থাৎ m(l⁻³ আর একক কি হবে, ভরের একক ভাগ আয়তনের একক, কেজি পার মিটার কিউব এসআইতে, আর সিজিএস হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। এটা এরপরে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। এই আপেক্ষিক গুরুত্ব টার্মটা হচ্ছে আমাদের ক্ষেত্রে নতুন। আপেক্ষিক গুরুত্ব আমি সংক্ষেপে লিখলাম, আপেক্ষিক গুরুত্ব কাকে বলে, সেটা হচ্ছে যে কোনো আয়তন কোনো বস্তুর, যে কোনো আয়তন কোনো বস্তুর ভর ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বিশুদ্ধ জলের 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন, মানে ওই বস্তুর যে আয়তনটা নেওয়া হয়েছে সেই আয়তনের সমান 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন বিশুদ্ধ জলের ভর। এই দুটোর অনুপাতকে বলা হয় হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক গুরুত্ব।
ভালো করে সংজ্ঞাটা মনে রাখবে, যে কোনো বস্তুর বা যে কোনো আয়তন বস্তুর ভর বা নির্দিষ্ট আয়তন কোনো বস্তুর ভর এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সম আয়তন বিশুদ্ধ জলের ভর, এই দুইয়ের অনুপাতকে বলা হয় ওই বস্তুর আপেক্ষিক গুরুত্ব। এটাই সংজ্ঞা। এবার কোশ্চেন অনেক সময় এরকম দেয় যে আপেক্ষিক গুরুত্বকে আপেক্ষিক ঘনত্বও কেন বলা হয়। তার কারণ হচ্ছে এটা যেহেতু যে কোনো আয়তন কোনো বস্তুর ভর, যে কোনো আয়তন মানে সেটাকে আমরা এক আয়তনও নিতে পারি। তাহলে এটাকে আমরা লিখলাম হচ্ছে এক আয়তন বা একক আয়তন, একক আয়তন বস্তুর ভর ডিভাইডেড বাই, এটা যদি একক আয়তন নিই জলটাকেও তাহলে ওই সম আয়তন নিতে হবে, মানে একক আয়তনে নিতে হবে। এখানে যে আয়তন হবে জলের ভরটাও সম আয়তন মানে একই আয়তন হবে। তাহলে এটা একক আয়তন হলে জলটাও তাহলে একক আয়তন নিতে হবে। তাহলে নিচে কি হবে তখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একক আয়তন বিশুদ্ধ জলের ভর, এই দাঁড়াচ্ছে। এবার একক আয়তন কোনো বস্তুর ভরকে কি বলা হয়, একটু আগেই বললাম ঘনত্ব। একক আয়তন যে কোনো বস্তুর ভরকেই বলা হয় ঘনত্ব। তাহলে উপরে কি হয়ে গেল, একক আয়তন ওই বস্তুর ভর মানে হচ্ছে বস্তুর ঘনত্ব, উপরে হয়ে গেল বস্তুর ঘনত্ব, আর নিচে কি হয়ে গেল, নিচে হলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক আয়তন বিশুদ্ধ জলের ভর মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব। অর্থাৎ আমরা আপেক্ষিক গুরুত্বকে এরকম ভাবে লিখতে পারি, বস্তুর ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব, এই দুইয়ের অনুপাতকেও বলা যেতে পারে আপেক্ষিক গুরুত্ব। সংজ্ঞা চাইলে এটাও লেখা যাবে, আর কেউ যদি মনে করে এটা লিখবে সেটাও লিখতে পারে। এবার ওই কোশ্চেনটায় চলে আসি, কেন বলা হয় আপেক্ষিক ঘনত্ব। কারণ যেহেতু এটা দুটো ঘনত্বের অনুপাত, তাই আপেক্ষিক গুরুত্বকে আপেক্ষিক ঘনত্বও বলা যেতে পারে। তখন এটা করে দেখাতে হবে। আর সংজ্ঞার ক্ষেত্রে এটা দিয়েও লেখা যাবে, এটা দিয়েও লেখা যাবে, যেটা সহজ বলে মনে হবে সেটা করলেই হবে। এটা গেল হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, এবং আপেক্ষিক গুরুত্বকে কেন আপেক্ষিক ঘনত্ব বলা হয়। লাস্ট যে টপিকটা আছে এই ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মধ্যে, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্বের মধ্যে সম্পর্ক আর পার্থক্য। প্রথমে সম্পর্কে চলে আসে। সম্পর্ক হচ্ছে আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্বের সাংখ্যমান সিজিএস একই হয়। যেমন জলের ক্ষেত্রে জলের ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্বের মান হচ্ছে 1, তাই ঘনত্বের মান হবে হচ্ছে, এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্বের মান হচ্ছে 1। তাই ঘনত্ব কি হবে, কি বললাম যে সিজিএস এ আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্বের সাংখ্যমান একই হয়, সেম, অভিন্ন হয়। তার মানে ঘনত্বের মানও 1 হবে এবং সিজিএস এর যে এককটা সেটা হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে। আর এসআইতে কি হয়, এসআইতে হচ্ছে 1000 দিয়ে গুণ করতে হয়। এসআইতে আপেক্ষিক গুরুত্ব মানকে 1000 দিয়ে গুণ করলে সেটা হচ্ছে ঘনত্বের মান হয় এসআইতে। তার মানে এটা জলের আপেক্ষিক গুরুত্বের মান যেহেতু 1, তাহলে ঘনত্বের মান এসআইতে হবে হচ্ছে, এটাকে 1000 দিয়ে গুণ করলে যেটা হবে 1000, তখন এসআইতে যে ঘনত্বের একক হয় সেটা হবে কেজি পার মিটার। এটা হচ্ছে ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক, যে আপেক্ষিক গুরুত্ব জানা থাকলে সেখান থেকে আমরা বস্তুর ঘনত্বকে বার করতে পারবো। আর পার্থক্য কি হবে, বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য হচ্ছে, লক্ষ্য করে দেখো, আপেক্ষিক গুরুত্ব একটু আগেই বলেছিলাম, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে দুটো ভরের অনুপাত বা দুটো ঘনত্বের অনুপাত, মানে দুটো সমজাতীয় রাশির অনুপাত। আর দুটো সমজাতীয় রাশির অনুপাত দ্বারা কোনো রাশিকে যদি প্রকাশ করা হয় তাদের বলা হয় মাত্রাবিহীন বা এককবিহীন রাশি। তার মানে আপেক্ষিক গুরুত্বর কোনো মাত্রাও হয় না এবং কোনো এককও হয় না, আপেক্ষিক গুরুত্ব। কিন্তু ঘনত্বের মাত্রাও আছে n(l⁻³ আবার এককও আছে, সিজিএস এ গ্রাম পার সেন্টিমিটার কিউব, এসআইতে হচ্ছে কেজি পার মিটার কিউব। এটাই হচ্ছে মেন পার্থক্য ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের। সম্পর্ক হচ্ছে একটা মান জানা থাকলে আরেকটা মানকে বার করা যায়, এটা হচ্ছে সম্পর্ক। আর পার্থক্য হচ্ছে এটাই, আপেক্ষিক গুরুত্বের কোনো মাত্রাও থাকে না, এককও থাকে না। আর ঘনত্বের মাত্রাও আছে ml⁻³ আবার এককও আছে কেজি পার মিটার কিউব আর গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে। তাহলে আপাতত আমরা এই 4টে পার্ট অবধি বললাম, অর্থাৎ চ্যাপ্টারের অর্ধেকটা কমপ্লিট করলাম। তোমরা ওই অর্ধেক অবধি যে কটা কোশ্চেন আছে সব কটা কোশ্চেন এখন লেখার চেষ্টা করবে। যেগুলো পারবে না আমাকে জানাবে, যারা গ্রুপে আছে গ্রুপে জানাবে, আর যারা গ্রুপে নেই তারা কমেন্টের মাধ্যমে জানাবে। আর স্কুলের যারা গ্রুপে নেই, গ্রুপে অ্যাড হতে চাও, তাহলে যেভাবে ওরা অ্যাড হয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমি অ্যাড করে নেবো। আর যা যা পারবে না অবশ্যই আমাকে বলবে, আমি করিয়ে দেবো।
পরের দিন বা নেক্সট ভিডিওতে বাকি চারটে করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সকলেই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে আর ভালো থাকবে।